নিয়োগ দিয়েছেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেলেন কার পছন্দে? আপনি বিএনপির মনোনীত ভিসি নাকি জামায়াতের মনোনীত ভিসি? স্যার যদি একটু বলেন। আমি কারো মনোনীত ভিসি না। অনেক ধন্যবাদ খালিদ আপনাকে। কারো মনোনীত ভিসি না। আমরা আমাদের যে অর্জন, আমাদের গবেষণা, আমাদের পড়াশোনা এবং আমাদের যে গত আন্দোলন, সেই আন্দোলনের পার্টিসিপেশন, এই সবকিছু কনসিডার করে সরকার হয়তো মনে করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে তাকে দিলে ভালো হতে পারে। সেই কনসিডারেশন থেকে আমার নামটা হয়তো আসছিল সরকারের কাছে। তবে কোনো পার্টিকুলার কোনো দলীয় ভিত্তিতে, এবং আপনি যদি দেখেন এইবার যারা ভিসি, প্রভিসি এবং ট্রেজারার মনোনয়ন পেয়েছে, আমি ক্যাটেগরিক্যালি এখনই আপনাকে 20টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নাম বলতে পারবো, যাদের পাবলিকেশন, যাদের সাইটেশন, যাদের হাই ইন্ডেক্স জার্নালের সাইটেশন এবং যাদের পড়াশোনা, বিদেশে পড়াশোনা, সবকিছু মিলিয়ে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ছিল আপনার। এই যে আর পলিটিক্যাল এফিলিয়েশন তো কিছু প্লাস মাইনাস করে প্রত্যেকটা মানুষেরই থাকবে, কারো একটু কম, কারো একটু বেশি, হয়তো সেটা একদম যে উদাও হয়ে যাবে রাষ্ট্র এবং সমাজ থেকে, সেটা তো ভাবার কোনো কারণ নাই। তবে যেভাবে আগে আপনার একটা পলিটিক্যাল কনসিডারেশনে যাইছে তাই ভাবে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে গত 15-16 বছর থেকে, সেই জায়গাটাতে একটা ব্যত্যয় ঘটেছে। সেই জায়গাটা হয়তো এবারে অ্যাপয়েন্টমেন্ট নাই। দলীয় মনোনয়নের ভিত্তিতে না ঘটলেও এই অ্যাপয়েন্টমেন্টটা কি ঘটেছে এই কারণে যে এই সরকারকে অনেকেই বলে থাকেন যে এটি একটি এনজিও ঘনিষ্ঠ সরকার, কেউ এই সরকারকে নানা রকম গ্রামীণ ব্যাংক এবং এনজিও, এই দুইটাকে একসাথে করে এনজিও গ্রাম সরকারও কেউ বলছেন। সেক্ষেত্রে আপনার এনজিও সংশ্লিষ্ট দেশি বিদেশি আন্তর্জাতিক, সেইটা কি একটু প্রভাব বিস্তার করেছে আপনার? আমার ব্যক্তিগতভাবে আমি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করি, দেশীয় সংস্থাগুলোর সাথেও কাজ করি, মিনিস্টার প্ল্যানিং এর সাথে কাজ করি গত 2-3 দশক ধরে। সেটা ওনারা সিভি চেয়েছেন, সিভিতে হয়তো দেখেছেন, সিভিতে হয়তো কনসিডারেশনে সেটা হলো থাকতে পারে। তবে প্রধানত যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে বাহিরের শিক্ষা নিয়ে বাহিরের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি, অস্ট্রেলিয়াতে, চায়নাতে এবং বিভিন্ন দেশের সাথে কাজ করেছি, এবং বাংলাদেশ সরকারের সাথে অনেকগুলো কাজ আছে আমার শিক্ষা নিয়ে, সেহেতু তারা মনে করেছেন যে দেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়, হ্যাভিং 4 মিলিয়ন স্টুডেন্টস এবং অ্যারাউন্ড 2500 অ্যাফিলিয়েটেড কলেজেস, এই সবগুলো মিলিয়ে মনে করেছেন যে এখানে যে একটা টোটাল ডিস্টোপিয়া, এটা একটা টোটাল ডিস্টোপিয়া ছিল, একদম ক্যাওটিক একটা সিচুয়েশন ছিল। সেই জায়গাটাতে হয়তো ওনারা মনে করেছেন যে ওকে দিলে হয়তো একটু ভালো করতে পারবে, সেটাই হয়তো কনসিডারেশনে ছিল। তবে সার্টেনলি ইট ওয়াজ নট এ পলিটিক্যাল ডিসিশন। ওকে, পলিটিক্যালি না। প্রফেসর, আপনি অটোপাসের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নিয়েছেন, এমনকি আপনি সেখানে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আন্দোলন করছিল, আপনি আপনার নিরাপদ অবস্থান থেকে বেরিয়ে এসে তাদের মুখোমুখি হয়েছেন। তা এমনকি ফেসবুকে স্ট্যাটাস, মানে আপনি দু একটা হয়তো আঘাতও আপনাকে সইতে হয়েছে, এবং ফেসবুক স্ট্যাটাসে আপনি বলেছেন যে আমাকে যতই আঘাত করুক, তোমরা হামলা করেছো, আমাকে আহত করেছো, আরও যা ইচ্ছা করতে পারো করো, অটোপাস আমরা দিব না, চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দিব না, দেশের উচ্চশিক্ষার 70% নিয়ন্ত্রণকারী একটি জাতীয় প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই অটোপাস দিতে পারে না। কিন্তু স্যার, আপনার তো শিক্ষার্থীদের দাবিও আপনার আসলে শুনতে হচ্ছে বা শুনতে হবে মনে হয়। সেইটা হচ্ছে যে 3 বছরের কোর্সে এটাতে 6-7 বছর লেগে যাচ্ছে, তারপরে গত বছর সরকার পতনের আন্দোলন, বন্যা, নানাভাবে সময় আরও বেড়ে গেছে। আপনি জানেন স্যার যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের পেশাগত জীবনে ঢুকার একটা তাড়া থাকে, তাদের পড়ালেখারও একটা জায়গা থাকে যে মানে ব্যয়বহুল পড়ালেখা, তারা আর কত বছর এটা করতে পারবে। জুলাই আন্দোলনের কারণে গত বছর যদি এইচএসসিতে অটোপাস দেওয়া হয়, তখন সচিবালয়ের শিক্ষার্থীরা ঢুকে সেই দাবি আদায় করতে পেরেছে। আপনি কেন স্যার একটা ডিগ্রির বেলায় আপনি কেন এত কঠোর অবস্থান নিচ্ছেন? না, আমি আসলে বেসিক্যালি আমি কিন্তু কঠোর অবস্থানে যাই। আমি শুধু যে জিনিসটা এনশিওর করতে চেয়েছি যে
কোন ধরনের মব জাস্টিস এবং মব ভায়োলেন্সের কারণে একটা ইনস্টিটিউশন, মব ভায়োলেন্সের কাছে একটা ইনস্টিটিউশন আত্মসমর্পণ করতে পারে না। এটা তো একটা ইনস্টিটিউশন, এবং আমরা তাদেরকে আমাদের সাধ্যমতো যা যা দরকার, আপনি দেখবেন যে এই যে বিএ পাস পরীক্ষাতে 59% পাস করেছিল, কিন্তু আমরা তাদেরকে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত গ্রেস দেওয়া যায়, যেহেতু করোনা ছিল, যেহেতু তাদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের সমস্যা ছিল, খাতা পুনঃমূল্যায়নের ব্যবস্থা ছিল না, পুনঃনিরীক্ষণের ব্যবস্থা ছিল, আমরা পুনঃমূল্যায়নের ব্যবস্থা করেছি। প্রশ্নের মানও আস্তে আস্তে উন্নত হচ্ছে, এবং এই গত পরীক্ষাতেই প্রশ্নের মান উন্নত হয়েছে, এবং সেটা নিয়ে বিভিন্ন ধরনের ফেসবুকিং হয়েছে, বিভিন্ন ধরনের সেরকম একটা অবস্থার ভিতরে সর্বোচ্চ গ্রেস দিয়েও কিন্তু এটা প্রায় 69% হয়েছে। বিএ পাস পরীক্ষাতে 69% ছেলে মেয়ে পাস করেছে। তো আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার আমরা তো তা করলাম, এবং আমরা আমি 7-8 মাস দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত প্রায় 25 লক্ষর উপরে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছি, এবং এক একটা পরীক্ষাতে 5-7 লক্ষ, এক একটা পরীক্ষায় 5-7 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয়, এবং সারা দেশব্যাপী সেই পরীক্ষাগুলো হয়। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ন্যাশনাল ইনস্টিটিউট হিসেবে দ্য লার্জেস্ট ইনস্টিটিউট, যেটা দেশের প্রায় 70% শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, উচ্চশিক্ষার সেই জায়গাটাতে যদি আমি একটা অটোপাসের এই দাবি, এসএসসি পরীক্ষার অটোপাস আর জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস এক জিনিসটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আমি একটা অটোপাসের এই দাবির কাছে যদি আমাকে মাথা নত করতে হয়, তাহলে এখানে দায়িত্ব পালন করার ভিতরে কোনো ধরনের কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না। আমি আজকে যদি একটা অটোপাস যদি আমি দেই, তাহলে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলবে, পরশুদিন বুয়েট বলবে, পরের দিন মেডিকেলের ছেলেমেয়েরা বলবে, সারা দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবে। এই জায়গাটাতে আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করেছি। আমি বলবো না যে ছেলে মেয়েদের দাবি অযৌক্তিক, ছেলে মেয়েদের দাবি তো করতেই পারে, আমাদের ছেলে মেয়েরা দাবি করতেই পারে, আমি সেটা ফেস করেছি, যে ঠিক আছে তোমাদের কি দাবি বলো আমাদেরকে, আমরা শুনি, যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিব, কিন্তু অটোপাসের মতো বিষয়টা আপনি, এটা আমরা অ্যালাউ করি না, এবং এটা আমরা অ্যালাউ করব না। ইট ইজ এ ক্লিয়ার মেসেজ যে কোনো অবস্থাতে কোনো শ্রেণীতে কোনো জায়গাতে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, অনার্স, মাস্টার্স, বিএড, এমএড, এলএলবি, আপনার এই যে মেরিন সায়েন্স কলেজ, সমস্ত যে মিউজিক কলেজ, সারা দেশের যত শিক্ষা আপনি এই যে কলেজগুলো দেখছেন প্রায় 2500-এর উপরে, এই যে আমাদের এই যে অ্যাফিলিয়েটেড কলেজ, ঢাকা শহরে যত সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, যত কলেজ আপনি দেখেন, এই 7 কলেজ ছাড়া সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত। একটা অটোপাস মানে টোটাল শিক্ষা ব্যবস্থা, এমনিতেও এটা একটা ডিস্টোপিয়া এবং একটা কমপ্লিট কেওয়াটিক সিচুয়েশনের ভিতরে, এবং এটা কি পরিমাণ ধ্বংস হয়েছে সেটা বুঝতে গেলেও, এবং সেই আমি যদি আজকেও যদি সংস্কার কাজ শুরু করা হয়, তাহলে 20 বছর লাগবে সেই জায়গাটাতে পৌঁছাতে, আজকে আমি এই সংস্কারের প্রশ্নে আসছি। প্রফেসর, আপনি যদি আমাকে একটু বলতেন যে আমাদের আমি যে জিনিসটা দেখি যে এই সরকার ক্ষমতা আসার পর অনেক বিষয় সংস্কার কমিশন করেছে, অনেকগুলি বিষয় নিয়ে অনেক সংস্কারের কথা বলছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এবং শিক্ষার যেসব জায়গাগুলিতে আসলে সংস্কার হওয়া সত্যিকারের প্রয়োজন, সেসব ক্ষেত্রে না আছে রাজনৈতিক সরকারগুলির ইচ্ছা, না আছে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা, না এটা হচ্ছে কারো ডিমান্ডের মধ্যে এটা আসতেছে। এইটার কারণ কি বলে স্যার আপনি মনে করেন যে ছাত্রদেরকে আমরা শুধু সময় সময়ে ব্যবহার করব এবং তাদেরকে দিয়ে আমার কায়েমি স্বার্থগুলি আমি পালন করব, এবং দরকার হলে প্রফেসর ইউনূস যেরকম বলেন যে ছাত্রদের মাধ্যমে একটা নিয়োগের চেয়ার পায় সেখানে বসে থাকবো, মানে শিক্ষা ব্যবস্থার কি না, কারো মধ্যে তো কোনো উদ্বেগ দেখি না, কারো কোনো আলোচনার মধ্যে এই জায়গাটার মধ্যে মানে প্রায়োরিটি কোনো। আমি বিভিন্ন ফোরামে এই কথাটা বলেছি, শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলোতে স্থায়ী সংস্কার কমিশন দরকার। এই যে এতগুলা শিক্ষা কমিশন হলো, একটা শিক্ষা কমিশনের এই যে রূপরেখা কিন্তু বাস্তবায়িত হয়, সেই ক্ষুদ্র শিক্ষা কমিশনতে বাস্তবায়িত হয় নাই। এখন আপনি একটা দেশে 8-9 ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে, একটা স্থায়ী শিক্ষা কমিশন আমাদের এখানে গঠন করা দরকার, এবং এটার জন্য আমি খুব সরবভাবে কাজ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের একটা শিক্ষা কমিশন বা স্বাস্থ্যের জন্য একটা, এই যে দুইটা খাতের ভিতরে একটা টোটাল ডিস্টোপিয়া এবং একটা টোটাল আপনার অরাজক অবস্থা, এমন কোন জায়গা নাই যেখানে আপনার এই জায়গাগুলোতে আপনার এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আপনার এই যে দুর্নীতি বলেন, গুড গভর্নেন্স তো বলতে কিছু নাই। এই জায়গাগুলোকে জন্য একটা শক্ত কমিশন করার দরকার ছিল। আমি মনে করি এখনো সময় পার হয়ে যায়নি, এখনো
সরকারের হাতে সামনে অনেক দিন আছে, এখনো ইচ্ছা করলে শিক্ষা, স্বাস্থ্য এগুলা নিয়ে। কারণ আপনাকে একটা কথা বলি, আপনার মনে আছে নিশ্চয়ই যে প্রফেসর ওয়াহিদুল হক 1994-এ ইউএনডিপিতে কিন্তু বলেছিলেন যে একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করেছিলেন, যে আমাদের মতো পোস্ট কলোনিয়াল দেশগুলোতে ডেভেলপমেন্টের একটাই পথ, সেটা হলো সেই দেশের শিক্ষা এবং স্বাস্থ্যতে বিনিয়োগ করা। আজকে যদি আপনি 1 টাকা বিনিয়োগ করেন শিক্ষায়, তাহলে 300 গুণ ফিরে আসবে 2 জেনারেশন পরে। এবং আপনি একটা খেয়াল করে দেখেন, সেই মডেলটা আমরা ফলো করলাম না, কিন্তু সেই মডেলটা ঠিকই কিন্তু মালয়েশিয়া ফলো করলো, অথবা ধরেন তারও আগে একই ধরনের মডেল ছিল সিঙ্গাপুরে, লি কুয়ান সেটা ফলো করলো, একই ধরনের মডেল চায়না ফলো করলো, একই ধরনের মডেল ইভেন ইরান ফলো। যে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করার সময়, ইভেন আপনি নিজেও দেখেছেন, ইরানিয়ান ছেলেমেয়েরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মিশরের ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে, আপনার সৌদি আরবের ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে, আপনার মালয়েশিয়ান ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে। সেখান থেকে তারা আসতো আমাদেরকে, নিশ্চয়ই এখানে পড়াশোনার মানটা ভালো ছিল। আর আজকে আমরা সেই সমস্ত দেশগুলোতে যাচ্ছি অনেকটা আপনার এই যে মিসকিনের মতো, আমাদের চাকরি দাও, এই দাও, ওই দাও। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, শুধুমাত্র শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ করে আজকে 1971-এর পরে, মুক্তিযুদ্ধের আগে এবং পরে, বাংলাদেশের এবং এই যে দেশগুলোর নাম বললাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, ইরান, এই সমস্ত দেশগুলার প্রায় অলমোস্ট জিডিপি কাছাকাছি, প্রায় কত, প্রায় 400 গড়ে সবারই। আজকে সিঙ্গাপুরে 50,000 প্লাস, আজকে চায়না একটা সুপার পাওয়ার, আজকে ইরান অ্যাটমিক শক্তিধর রাষ্ট্র, আজকে আমরা মালয়েশিয়াতে যাই, থাইল্যান্ডে যাই, আপনি হসপিটালে। স্যার আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি আসলে মানে আপনি যে নতুন বলছেন, বা আপনি যে একমাত্র নতুন বলছেন তা না, বহুদিন ধরে এটা বলা হচ্ছে, বহুদিন ধরে এটা বলা হচ্ছে, কিন্তু কেউই এটার মধ্যে মনোযোগ দিতেছে না। স্যার আমি যদি একটা গড়ে একটা এরকম প্রশ্ন করি, যে 40 লাখ যে শিক্ষার্থী আছেন, যাদেরকে আপনি স্যার গ্র্যাজুয়েশন ডিগ্রি দিচ্ছেন, তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দিচ্ছেন, তাদের আসলে লক্ষ্য বা উদ্দেশ্য কি? তাদের সামনে আসলে কি আছে? মানে একটা কারো আছে যে একটা সরকারি চাকরি পাবে, কারো তাদের সামনে একটাই লক্ষ্য, একটা চাকরি পাওয়া। কোনো অবস্থাতে এটা এই সিস্টেমটা, আমরা যে সিস্টেমে চলছি এখন এই মুহূর্তে, এই সিস্টেমে কোনো অবস্থাতে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা, একজন জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তোলা, একটু অ্যানালিটিক্যাল ব্রেইন তৈরি করা, একটু প্রচন্ড পরিশ্রম করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রচন্ড পরিশ্রম করে, কোনো বেনিফিট হয়তো সেভাবে দিতে পারে না। আমাদের অনেক ছেলে মেয়ে আছে তারা প্রচুর পরিশ্রম করে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এত মানে আন্ডারমাইনও করা হবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় গত বিসিএস এ 3য় স্থান দখল করেছে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শতবর্ষব্যাপী কলেজ আছে প্রায় 1 ডজনের মতো। আপনি যদি দেখেন আমাদের মডেল কলেজগুলা, যেমন আপনার রাজশাহী কলেজ, আপনার পাবনা এডওয়ার্ড কলেজ, আপনার এই যে এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সিলেট এমসি কলেজ, ব্রজমোহন কলেজ, চিটাগাং কলেজ, এই যে কলেজগুলো আপনার বড় বড় কলেজগুলো, বা ঢাকাতে আমাদের যে সমস্ত বড় বড় কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে আমরা একটা সংখ্যক ছেলে মেয়ে পাচ্ছি, কিছু সংখ্যক ছেলে মেয়ে পাচ্ছি যারা বিসিএস এ ভালো করছে, যারা ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্সে, আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি যে কোনো ব্যাংকে ঢুকেন দেখবেন 60% ছেলে মেয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েটস। সেটারও আবার একটা অন্য কারণ আছে, সেটা তাদেরকে সহজে কন্ট্রোলের ভিতরে রাখা যায়। কিন্তু এইটাই কি একটা দেশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হতে পারে, যে আমি শুধু এই একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র আমি কিছু সংখ্যক লোক তৈরি করব যারা শুধুমাত্র এই ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স চালাবে একদম মেশিনের মতো, এই দেশে কোনো গবেষণা হবে না, এখানে কোনো জ্ঞান চর্চা হবে না? স্যার আমি আপনাকে উদ্ধৃত করি দর্শকদের জন্য। আপনি সিপিডি আয়োজিত এক সেমিনারে আপনি বলেছেন যে আমি আপনাকে কোট করছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই, কারণ কোনো মনিটরিং নেই, এখানে প্রশিক্ষিত শিক্ষক নেই, 8-10 হাজার টাকা বেতনে অনার্স পড়াচ্ছে, যত্রতত্র অনার্স মাস্টার খুলে দিয়ে বসে আছে। স্যার আপনি যেসব ভালো উদাহরণ দিলেন সেগুলো একটা বাস্তবতা। আবার আপনার এই 3 লাইনের কথাই কিন্তু বোঝা যায় পুরোটা জিনিস আমরা একটা ফার্স বা জোক বানায় রাখছি। স্যার আপনি কি এটা ফিল করেন? যদি আপনার কথাগুলি এই 3 লাইনের কথা যদি সত্য হয়, কোনো কোয়ালিটি নাই, কারণ কোনো মনিটরিং নাই, প্রশিক্ষিত শিক্ষক নাই, 8-10 হাজার টাকা বেতনে অনার্স পড়াচ্ছে, যত্রতত্র অনার্স মাস্টার খুলে দিয়ে বসে আছে, কোয়ালিটি স্যার এখানে নাই। যত্রতত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও গত রেজিমে যা ইচ্ছা তাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে, তাদেরও কোনো কোয়ালিটি নাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা করা হচ্ছে স্যার, আপনি মনে করেন কিনা যে এটা আসলে দেখেন স্যার,
বাংলাদেশে এত বিষয় নিয়ে এত কথা হয়, এত আন্দোলন হয়, শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা জোক বানায় রাখা হয়েছে, সত্যি সত্যি এটা ফার্স্ট বানায় রাখা হয়েছে। এইটা নিয়ে তো স্যার আপনাদেরই তো বলতে হবে, আর কারা এটা আর বলবে, রিয়েলাইজ করবে, চেঞ্জ করবে? আমি তো অনেকদিন থেকে বলছি, বলতে 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 এত পরিমাণ শত্রুতাও বেড়েছে যে প্রচুর মানুষ শত্রু হিসেবে দাঁড়িয়ে গেছে। কারণ এখানে শিক্ষা নিয়ে বাণিজ্য করার মতো মাফিয়া অনেক লোকজন আছে, এখানে এখানে বিভিন্ন ধরনের লোকজন আমাদের পিছনে লেগে গেছে। আমি যে কথাটা বলেছি আমি সেটা মিন করি। কোয়ালিটি এডুকেশনটা যেটা আমরা বলতে চাই, সেই কোয়ালিটি এডুকেশনের ধারে কাছে নেই। এর একটা প্রধান কারণ হলো আমাদের দায়িত্ব ছিল মনিটরিং করা, আমাদের দায়িত্ব ছিল কলেজ মনিটরিং, আমাদের দায়িত্ব ছিল কলেজের অডিটিং করা, আমাদের দায়িত্ব ছিল ভালো প্রিন্সিপাল কলেজে নিয়োগ করা। আমাদের এমন ভাবে আমাদের সেই দায়িত্বগুলো থেকে সরে আসছি। এখন এই মুহূর্তে কলেজ মনিটরিং ইজ অলমোস্ট জিরো। আমি জানি না, আমি কিছু একটা কথা বললেই সেটা আবার ভাইরাল হয়ে যায়, কিন্তু আপনি দেখেন কলেজ মনিটরিংটা আমাদের এখানে প্রায় জিরো। আমাদের এখানে আপনার ধরেন এই যে অডিটিং তো আমরা পাচ্ছিই না, এবং আপনার এই যে শিক্ষক নিয়োগ, বিভিন্ন ধরনের এই যে শিক্ষক নিয়োগে বিভিন্ন ধরনের অভিযোগ, কত তদন্ত আর করব? প্রতিদিন অন্তত পক্ষে 50টা তদন্ত কমিটি আমাকে করতে হচ্ছে বিভিন্ন কলেজে। স্যার আপনি যখন এই কথা বলছেন, স্যার আপনার কথার সাথে ইকো করতেছেন একজন, ওনার নাম BM শহীদুল্লাহ, উনি বলছেন 40 জন পরিদর্শকের কাছে মেইল করেছি, তারা তাও কলেজ মনিটরিং করে নাই। এটা 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 ওনারা বলছেন ঠিকই আছে, এবং আমি এটার সাথে ডিসএগ্রি করি না। এবং আপনি দেখেন আরেকটা বিষয়, এই যে আমাদের এখানে কলেজগুলোতে আমরা করলাম কি, এটা না অক্সফোর্ড মডেল, না ক্যামব্রিজ মডেল, না আমাদের নিজস্ব কোনো মডেল, এটা একটা জগা খিচুড়ি। যেমন ধরেন আপনার কলেজগুলোতে ম্যানেজমেন্টে যারা আছে, কলেজ ম্যানেজমেন্ট গভর্নিং বডি, আমরা এই প্রথমবারের মতো সারা দেশের সমস্ত গভর্নিং বডি চেঞ্জ করেছি। এই গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য সমাজের ভিতরে, মানুষের ভিতরে যে কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, রাজনৈতিক দলগুলোর ভিতরে, ব্যবসায়ীদের ভিতরে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু উনি একটা কলেজের সভাপতি হতে চান, কারণ এতে তার প্রেস্টিজ বাড়বে এলাকাতে। ঠিক আছে, ভালো মানুষরা কলেজ পরিচালনা বোর্ডে আসুক, সেটা আমরাও চাই, কিন্তু এই কলেজ গভর্নিং বডি নিয়ে, কলেজ পরিচালনা নিয়ে গত 15-16 বছরে একটা মানে এটা কি বলবো, এটা মানে যা ইচ্ছে তাই কাণ্ড হয়েছে। এবং কলেজগুলোকে নিজস্ব মানে সম্পত্তির মতো ব্যবহার করে, কলেজের আপনার ধরেন অ্যাকাউন্টস ঠিক নাই, যার যেভাবে মনে ধরে অমুক অনুষ্ঠান হবে সেখানে 50 লাখ টাকা চাঁদা দাও, অমুক অনুষ্ঠান হবে সেখানে 70 লাখ টাকা চাঁদা দাও, এইটা করো ওইটা করো ইত্যাদি ইত্যাদি, এইগুলা করে কলেজগুলাতে। এবং শিক্ষকদের ভিতরে যে কিন্তু স্যার এটা আরেকটা পিট কি স্যার আপনি দেখতে পান? যেমন স্যার আমি বাংলাদেশে থাকতে, আমিও বাংলাদেশের মানে ঢাকার একটি কলেজের গভর্নিং বডিতে ছিলাম, কিন্তু আমি তো দেখেছি গভর্নিং বডির চেয়ারে থেকে কিন্তু আসলে খুব বেশি পাওয়ার প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। যেমন আমি মিটিংগুলিতে উপস্থিত থাকতাম, আমার মতামত দিতাম একটু পর্যন্তই। এর বাইরে কলেজ গভর্নিং বডিতে যারা সভাপতি তার মেম্বার থাকেন, তারা এত পাওয়ারফুল কি করে হয়ে ওঠেন? নিশ্চয়ই স্যার এটার কোনো ম্যাজিক আছে, মানে কলেজ গভর্নিং বডিতে এত পাওয়ার থাকার কথা না। উনারা কি এটা হলো যে আপনি হয়তো বদলোক মানুষ, আপনার হয়তো তারা চড়া হইতে পারে নাই, বা মানে কি করতে পারে নাই, কিন্তু ধরেন আমি একটা উদাহরণ হিসেবে বলি, একটা কলেজ 17-18 হাজার স্টুডেন্ট, তার ইনকাম মানে প্রচুর টাকা ইনকাম, তার ফিক্সড ডিপোজিট আছে হয়তো ধরেন 100 কোটি টাকা, এটার দিকে সবার নজর। এবং এটাকে এমন ভাবে পলিটিসাইজ করা হয়েছে, মানে রাজনীতিটাকে এমন ভাবে টেনে আনা হয়েছে, স্থানীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, সব রাজনীতি এটাকে টেনে আনা হয়েছে, যে এটা আর একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেটা দাঁড়াতে পারে না। এই জায়গাগুলোতে আমরা একটু চিন্তা ভাবনা করছি যে কলেজ গভর্নিং বডি, ভারতে যে কলেজগুলো পরিচালিত হয়, পাকিস্তানে অথবা শ্রীলঙ্কাতে যে কলেজগুলো পরিচালিত হয়, সেখানে তো গভর্নিং বডি নাই। সরকারি কলেজগুলো যদি মাউসি এভাবে একটা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমরা আমাদের কলেজগুলোকে একটা আলাদা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, এই গভর্নিং বডি থেকে বের হয়ে এসে, সেটা একটা বড় বিষয়। আমরা একটু চিন্তা ভাবনার ভিতরে আমাদের আছে, কিন্তু মুশকিল হলো যে মানে এই যে সংস্কার কাজে বিভিন্ন জায়গাতে আমরা হাত দিয়েছি, যে আমরা একটা ট্রেড কোর্স চালু করতে চাই। আপনি জানেন 2026-এর পর থেকে আমাদের এখান থেকে আনস্কিল লোকজন গালফ স্টেট গুলোতে নেওয়া হয়তো অনেকটাই সংকুচিত হয়ে আসবে। তাহলে আমাদের এখানে কিন্তু স্কিল ট্রেনিং গুলো লাগবে। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, সকাল বিকালে এটুআইর সাথে আমরা একটা চুক্তি করেছি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে একটা চুক্তি করেছি, ইউনিসেফের সাথে আমরা একটা চুক্তি করেছি। ইউনিসেফ বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ড্রপ আউট হয়ে গেছে
অথবা ন্যাশনালি যারা ড্রপ আউট হয়ে গেছে তাকে একটা ছোট্ট 3 মাসের একটা কোর্স দিয়ে একটা মাইক্রো ক্রেডেনশিয়াল একটা ট্রেনিং দিয়ে যদি মার্কেটে দেওয়া যায় তাহলে তার স্কিল ডেভেলপমেন্টটা হলো। এই সমস্ত জায়গাতে আমরা এই সংস্কারের কাজে হাত দিয়েছি এবং এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি। এবং দেখেন এত বড় একটা বিশ্ববিদ্যালয়, এখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছে, মলিকুলার বায়োলজিতে ভর্তি হচ্ছে, এখানে উইদাউট এনি অ্যাডমিশন টেস্ট। এই প্রথমবারের মতো আমরা বহুদিন আগে ছিল, এই অনেক বছর পরে, এক যুগ পরে আমরা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করতে যাচ্ছি। আগামী 31 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট 5.5 লক্ষ আপনার পরীক্ষার্থী অ্যাডমিশন টেস্টে সারা দেশে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আসবে। স্যার আমি মানে শুরু করা, স্যার আমি দুই একটা মন্তব্য আপনাকে বলি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের মধ্যে থেকে হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ ফয়জুল আমিন, তিনি বলেছেন ডিগ্রি 2019-20 ছাত্রছাত্রীদের গ্রেস মার্ক কেন দেওয়া হলো না, কিন্তু অনার্স চতুর্থ বর্ষের দেওয়া হলো, ডিগ্রির ক্ষেত্রে কেন এত অবহেলা? এটা স্যার আপনি মন্তব্য করতেও পারেন ছোট 1-2 লাইনে। আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলিরও স্যার আমরা একটু জবাব আপনার কাছ থেকে চাই। আমরা সবাইকে দিচ্ছি। আমরা যাদেরকে শুধু 19-20 ডিগ্রি পাস না, এই মাইক্রো ডিটেইলসে গেলে এই অনুষ্ঠান আজকে আর শেষ হবে না। সবগুলো পরীক্ষাতেই যেখানে প্রিলিমিনারি টু মাস্টার্স ডিগ্রি পাস এবং অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব জায়গাতে আমরা যার যতটুকু ডিজার্ভ করে, যতটুকু আমাদের সংবিধিতে আছে এবং অতীতে রেকর্ড আছে, সেগুলো হিসাব করে আমরা দিচ্ছি, গ্রেস দিচ্ছি না যে আমরা তা না। কিন্তু আপনি গ্রেস চাচ্ছেন, আমরা গ্রেস যতটুকু আমাদের সংবিধি এলাও করে দিচ্ছি, কিন্তু অটোপাস চাবেন না, অটোপাস আমরা দিব না। আচ্ছা, গ্রেস আপনি দিবেন, অটোপাস দিবেন না। স্যার আমরা অন্য একটা প্রসঙ্গে দর্শকদের কাছে একটা মন্তব্য করেছিলাম, মানে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটার একটু জবাবটা একটু আপনাকে একটু দেখাই। সেটা হচ্ছে যে বা জরিপটা, যে যুদ্ধ অপরাধ মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ার ঘটনায় ন্যায় বিচার দেখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রিয় দর্শক, এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 69% দর্শক মনে করছেন এটি সঠিক, শতকরা 31% দর্শক মনে করছেন এটি সঠিক নয়। আমরা এখন যে হিসাব দেখছি সেটা 46,000-এর মতো দর্শক এটাতে ভোট দিয়েছে। স্যার আর একটু আপনার কাছে ফিরে আসি, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে স্যার আপনি আজকে কথা বলেছেন, এর আগে কথা বলেছেন। আমরা যতটা খোঁজ নিয়ে জেনেছি, শুরু থেকে এই বিশ্ববিদ্যালয়ে যারা বড় দায়িত্বে ছিলেন তারা শিক্ষক নিয়োগের চেয়ে কর্মচারী নিয়োগ, ভবন নির্মাণ এসব বিষয়ে মনোযোগ দিয়েছেন। শিক্ষার মান, শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, সিলেবাস এসব নিয়ে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদের আগ্রহ থাকে না। অনেকেই বলে থাকেন স্যার যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনিও কি স্যার একই রকম ভাবে এই চর্চাই অব্যাহত রেখেছেন কিনা? মানে শিক্ষক নিয়োগের থেকে কর্মচারী নিয়োগ, ভবন নির্মাণ যেখানে স্যার টাকা আমরা সেগুলিতে বেশি করতেছেন কিনা? শিক্ষার মান, কারিকুলাম এইটার দিকে আপনার মনোযোগ কম কিনা স্যার? আমাদের কিছু করতে হবে না, আমাদের কিছু করতে হবে না। যা কেনাকাটার দরকার আগামী 5 বছর লাগবে, সব কেনাকাটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের কিছু করতে হবে না। যত বিল্ডিং টিল্ডিং করা দরকার আগামী 5-7 বছরে সব বিল্ডিং করা হয়ে গেছে। ওকে, এমনকি যা কেনাকাটা করার জন্য যা দরকার আগামী 4-5 বছর, যে এটা লাগবে, সেটাও করা হয়ে গেছে। ইভেন সমাবর্তন হবে, সমাবর্তন কবে হবে তার ঠিক ঠিকানা নাই, কিন্তু সমাবর্তনের সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে। সো আমরা ওই জায়গাটাতে জিরো টলারেন্সে আছি। আমাদের কোনো এজেন্ডা নাই। একটা এজেন্ডা আমাদের এখানে, এই দেশের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, শিক্ষার মানটা কিভাবে আমরা বাড়াতে পারি, এই সমস্ত এজেন্ডা নিয়ে আমরা নামছি। আমাদের এখানে আপনি যে কথাটা বলছেন সেই কথাগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে জনমনে, এবং এখানে যেহেতু সেলফ ফান্ডেড একটা বিশ্ববিদ্যালয়, এখানে আপনার গুড গভর্নেন্সের অভাব আছে। একটা বিশ্ববিদ্যালয়ে 40 লক্ষ শিক্ষার্থীদের অভিভাবক, তার ভিতরে শিক্ষক আছে মাত্র 81 জন। যে 81 জন শিক্ষক দিয়ে আমরা 30-35টা অনার্স মাস্টার্স চালাই একটা দেশে, সেখানে কোনো সাবজেক্টের শিক্ষকই নাই। তাহলে আমাকে মডারেশন করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোকজনের কাছে আমাকে দৌড়াতে হয়। মানে বিশ্ববিদ্যালয়টাকে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয় নাই। কিন্তু স্যার এটা এরকম কেন? আপনারা তো স্যার নিজের টাকা দিয়ে নিজেরা চলেন বেশিরভাগ ক্ষেত্রেই। আপনারা সেলফ ফান্ডিং আমরা চলি না শুধু, আপনারা অন্যদের দেন। এই সেলফ ফান্ডিং একটা ইউনিভার্সিটির টিচার সংকট কেন থাকবে? কেন এইটার এমন অবস্থা হবে যে এইটার শিক্ষকদের নিয়মিত পদোন্নতি হবে না? দেখেন স্যার, অনেকেই এই প্রশ্ন করতেছেন যে সরকারি কলেজে শিক্ষকতাটার নিয়োগ যখন পান তখন থেকেই তারা গা ছেড়ে দেন অনেক শিক্ষক, কারণ তারা জানেন নিয়মিত প্রমোশন হবে না, ক্লাস মানে তাদের একটা মানে তাদের খুব বেশি উৎসাহ থাকে না। এটা কেন স্যার? এটা এরকম কেন? এটা প্রধানত কারণ হলো যে আপনার ধরেন এইটার একটা পাথওয়ে অফ প্রমোশন যেটা এটা নাই। এবং আপনি ধরেন শিক্ষকও
লেকচারার 20 বছর ধরে পড়াচ্ছেন, তার ছাত্র লেকচারার, কোনো মানে সব সমান, এবং এই পোস্ট নাই। তাহলে আমার পোস্ট নাই যদি, তাহলে আমি অনার্স মাস্টার্স করলাম কেন? আমি কয়েকদিন আগে আশেক মাহমুদ কলেজে গিয়েছিলাম, এই যে আপনার বাওয়াল বদরে আলম কলেজে গিয়েছিলাম। সেখানে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে প্রায় 300 শিক্ষার্থী, শিক্ষক হলেন দুইজন। চারটা ল্যাব আছে, 8 জন ডেমনস্ট্রেটর দরকার, 1 জন না 2 জন ডেমনস্ট্রেটর আপনার সেখানে আছেন। আর যততত্র অনার্স মাস্টার যেখানে করছি তার কিচ্ছা কাহিনী কথা নাই বা বললাম। এবং আপনার শিক্ষকদেরকে আমরা নিয়োগ দিয়েছি যত্রতত্র, কিন্তু এমপিও দেই নাই। যদি এমপিও নাই দেই তাহলে তাদেরকে অ্যালাউ করলাম কেন, সেটা একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে এইটা এমন একটা শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন একটা ডিস্টোপিয়া। এই জন্য আমি বললাম, এটা তো গেল আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বললেন। আমি তো সারা জীবন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়েও কথা বলেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গত 15-16 বছরে যা ঘটেছে, শিক্ষক নিয়োগ নিয়ে যা ঘটেছে, গুড গভর্নেন্সের প্রশ্ন যদি আপনি বলেন, সেইটা কভার করতে 20 বছর 30 বছর লাগবে। আপনার একজন লোক আপনার পাওয়া যায় না। কোনো বিশ্ববিদ্যালয় আছে যে 400 শিক্ষক নিয়োগ দিয়েছেন, একজন শিক্ষককে পাওয়া যায় না যেখানে অন্য মতের, অন্য আগে ডিএনএ টেস্ট করে শিক্ষক নিয়োগ করা হয়েছে। তো এই যে কাজগুলা করা হয়েছে, এটার এফেক্ট তো আপনার কলেজ লেভেলও আছে। কলেজে আপনার এমন কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। ভালো ভালো শিক্ষকরা, ভালো ভালো ছেলে মেয়েরা যারা ভালো ভালো পড়াশোনা করেছে, ব্রেন ড্রেনের শিকার হয়েছে, বিদেশে চলে গেছে। আপনার এখানে মানে শিক্ষকতা পেশায় আসবো না শেষ পর্যন্ত, এইরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। এইরকম একটা জায়গা থেকে আমরা এই একটা স্ক্র্যাপ থেকে আমরা শুরু করেছিলাম। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আমি যেদিন জয়েন করি, গিয়ে দেখি আমার টেবিলে কোনো কাগজপত্র কিছু নাই। মানে আমার যে কেউ একটা দায়িত্ব বুঝিয়ে দিবে, আমার ডাইরেক্টর সাহেবরা কিছুই নাই। আমরা সব নতুন করে বের করে আবার আপনারা আজকের এই অবস্থানে এসেছি। প্রফেসর, হ্যাঁ, আমি শুধু এই বিষয়টা জানতে চাই যে আপনারা দায়িত্ব নেওয়ার পরে আপনি যেহেতু বলছেন যে জামায়াত বা বিএনপি বা এই সরকারের কোনো একটা কায়েমি স্বার্থের জায়গা থেকে স্যার আপনাদের নিয়োগ হয় নাই, আপনার এখন আর কোনো বাধা ধরা এরকমও নাই যে ওইখানে একটা জামাতের বিশ্ববিদ্যালয় বা একটা বিএনপির বিশ্ববিদ্যালয় বা একটা এনসিপির বিশ্ববিদ্যালয়কে আপনার বিশ্ববিদ্যালয় কলেজকে আপনার কোনো কিছু একটা করতে হবে, দেখে রাখতে হবে, নিয়োগ দিতে হবে, সেরকম কোনো কিছু। এই সময়টার মধ্যেই যথেষ্ট পরিমাণে সংস্কার করে শিক্ষক নিয়োগ যেখানে যেটা করা দরকার সেইটা কি করতে আপনি পারবেন কিনা? উপরন্তু আমি দর্শকদের জন্য একটু বলি, এখন যিনি শিক্ষা উপদেষ্টা আছেন প্রফেসর সিআর আবরার, আপনার দীর্ঘদিনের কলিগ, আপনি দুজনই উনাকে খুব ভালো করে জানি। এর আগে যিনি ছিলেন ইনি আমাদের সবার শিক্ষক প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তো মানে এর চেয়ে ভালো অবস্থা তো আর কোনো সময় মানে থিওরিটিক্যালি আর পাওয়া সম্ভব না স্যার আপনার পক্ষে। আমি ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি টিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি টিকেই আছি। ধরেন যে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের সাপোর্টটা ছিল বলে, আর এখন প্রফেসর সিআর আবরারের সাপোর্টটা ছিল বলে, আছে বলে। ওনারা আমার প্রায় 40 বছরের যে পরিচিত, 30-35 বছরের সহকর্মী। ওনাদের সাপোর্টটা আছে বলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সংস্কার কাজে হাত দিয়েছে, সেই কাজগুলো আমরা করতে পারছি। এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে বর্তমান যারা আছেন সচিব, এবং যারা শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, এবং ডিজি লেভেলে যারা আছেন, এবং আপনার এই যে উপদেষ্টা মহোদয় লেভেলে যারা আছেন, এবং অন্যান্য উপদেষ্টারাও, এবং অন্যান্য সচিবরাও, এবং যে আন্দোলনের সাথে ডাইনে বায়ে সামনে যারা ছিলেন, সবাই আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু আমি শুরুতেই বলছি যে সহযোগিতা করছেন, এটা ঠিক আছে, কিন্তু একটা একটা করে কাজ ধরে যদি আমরা আগাতে চাই, একটা বিশাল সময় লাগবে সংস্কার কাজটাতে। এই জন্য আমরা বললাম, যদি একটা রূপরেখা দেওয়া যেত যে আমরা কোন কোন জায়গাটাতে কিভাবে শিক্ষাক্ষেত্রে, সারা দেশের কথা বলছি, আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পাথওয়ে তৈরি করেছি যে আমরা সিলেবাস সংস্কার করব। এটার জন্য কমিটি করে দিয়েছি, কাজ শুরু হয়েছে, সিলেবাস সংস্কারে হাত দিয়েছে। আমরা পরীক্ষার সিস্টেমটা সংস্কার করব, আমরা ইনকোর্স সিস্টেমটা সংস্কার করব। আমরা যারা এই এত বড় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, শহীদ মির মুগ্ধ এবং আবু সাইদের নামে আমরা সারা দেশে শিক্ষাবৃত্তি চালু করতে যাচ্ছি, এবং সেটা আগামী মাস থেকে শুরু করতে চাচ্ছি। কয়েক কোটি টাকা আমরা শিক্ষাবৃত্তি দেব, সেই কাজগুলো আমরা করছি। আমাদের ইএমএস এর মাধ্যমে আমরা লার্নিং, ওই যে আপনার ওই অটোমেটিক, এই যে স্যার আপনার কাছে কি মনে হয় আপনি যেসব উদ্যোগ নিতেছেন সেসব উদ্যোগের সুফল বা সেসব উদ্যোগের সুফলের লক্ষণ আমরা কবে নাগাদ দেখতে পারবো? এন্ড অফ দিস ইয়ার, যেমন আমরা এন্ড অফ দিস, যেমন আমরা এই যে আমরা চট করে আমাদের অনেকগুলো পরীক্ষা নিয়ে নিচ্ছি, এবং আগামী জুন পর্যন্ত যদি আমরা এই পরীক্ষা এইভাবে নিতে থাকি, আগামী জুন, নেক্সট জুনের কথা, এই জুন না, নেক্সট জুনের ভিতরে আপনারা দেখবেন যে 60-70% জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট আমরা কমিয়ে আনতে পারবো। সেটা একটা জিনিস, কমিয়ে
হ্যাঁ কমিয়ে আনতে পারবো, সেটা এক জিনিস, সেটা এত গর্ব করার কিছু নাই, সেটা এক জিনিস। কিন্তু ওই যে কথাটা আমি বারবার বলছি যে কোয়ালিটি অফ এডুকেশন এবং শিক্ষাক্ষেত্রে যে গুড গভর্নেন্সের যে বিষয়টা এবং যে অ্যাকাউন্টেবিলিটির বিষয়টা, এটা পলিটিক্যাল ফোর্সেস গুলা এমন ভাবে চড়াও হয়, এই পলিটিক্যাল ফোর্সেস গুলাকে যদি কারেক্ট করা না যায়, রাজনৈতিক শক্তিগুলোকে যদি রাইট পলিটিক্যাল ফোর্সের কথা যখন বলতেছিলেন তখন আমি স্যার আপনাকে মনে করাই দিতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানে মঙ্গলবার 27 মে অর্থাৎ আমরা যখন এই অনুষ্ঠান করছি মানে পরশুদিন সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই একটা রায় দিয়েছে যে আওয়ামী লীগ আমলে চাকরি যাওয়া 988 জনকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেরাতে আপিল বিভাগের এই রায়ের ফলে কি স্যার আপনি গত 10 বছরের 12 বছরে তো এগুলি পদে নিয়োগ হয়েছে, তো আপনারা কি একই পদে 2 জন রাখবেন? এখন কি করব, এখন করব কি, এখন সমাধানটা কেমনে করবেন, এখন করব কি? এখন তো আমাকে, এখন তো আমি তো বললাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যে চ্যালেঞ্জগুলো আমি এখন করব কি, তাদেরকে তো নিতে হচ্ছে। স্যার আপনি শিক্ষক নিয়োগ দিতে পারেন না, কারণ হচ্ছে আপনার শিক্ষকের পদ নাই, এখন এক পদের মধ্যে 2 জনকে আপনাকে এখন নিয়োগ দিতে হবে যে পদগুলিতে স্যার আপনি আরো একটু স্মার্টলি এগুলি করতে পারতেন। আপনি দেখেন একটা ঘটনা দেখেন, আমাদের ইগো প্রবলেমটা এমন একটা জায়গাতে আমরা চলে গিয়েছিলাম, আমরা একজন ব্যক্তির ইগো প্রবলেমের জন্য আরেকজন ব্যক্তির ইগো প্রবলেমের জন্য প্রতিষ্ঠানগুলোকে আমরা ধ্বংস করেছি। আমার মনে হইলো এই 9 বছর পর্যন্ত চাকরি করেছে, এই যে প্রথম কথা হইলো তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, 9 বছর পর্যন্ত তারা চাকরি করেছে, 9 বছর চাকরি করার পরে ওয়ান ফাইন মর্নিং তাদেরকে 988 জনকে আপনি চাকরি থেকে চাকরিচ্যুত করে ফেললেন এবং আপনি চাকরিচ্যুত করলেন। এখন এই 988 জনকে আবার এই যে অ্যাপেলেট ডিভিশন হয়ে রিভিউর মাধ্যমে তারা এসে, কারণ নতুন পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ইনসাফ প্রতিষ্ঠা সব জায়গাতে যে ঘটনা ঘটছে, সচিবালয়ে যে ঘটনা ঘটছে সব জায়গাতে, সেখানে তো তাদের দাবি এটা তো ছিলই এবং এখানে বিভিন্ন ধরনের পলিটিক্যাল কমিটমেন্টও ছিল যে আমরা তোমাদেরকে যদি কোনো সময় সুযোগ সময় পাই আমরা তোমাদেরকে ফিরিয়ে আনবো পরিবেশ পরিস্থিতি। এখন আসেন এই যে ম্যানেজমেন্টের জায়গাতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন যে কথাটা আপনি বলছেন যে এক পোস্টে 2 জন, এইরকমই অবস্থা হবে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে কলেজ মনিটরিং, কলেজ অডিটিং এবং যে সমস্ত জায়গাগুলোতে আমাদের কিছু লোক লাগবে, যে সমস্ত দেশে 64টা জেলায় আমার প্রচুর লোক লাগবে, সেই জায়গাগুলোতে আমরা হাত দিব। দিলে পরে এই যে জনবলটা আসছে সেই জনবলটাকে আমরা ইনভলভ করতে পারবো, কাজের সাথে ইনভলভ করতে পারবো। কিন্তু একটা বিরাট বড় বার্ডেন হয়ে গেল। আপনি দেখেন আমার ট্রান্সপোর্ট ডাবল করতে হচ্ছে, আমার বেতন ডাবল করতে হচ্ছে, আমার বেনিফিট ডাবল করতে হচ্ছে, আমার সবকিছু ডাবল করতে হচ্ছে। রাইট। আবার এই জায়গাগুলোতে আপনার ধরেন তাদের প্রমোশনের বিষয় আছে, প্রমোশনের বিষয় আছে এবং তাদের করলো কেন, তাদেরকে আমার একটা কাজ, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি এমন একটা কাজ করলাম যার জন্য একটা প্রতিষ্ঠান আগামী 50 বছর পর্যন্ত সাফার করবে, এটা কি আমার করা উচিত ছিল কিনা? তাহলে এই কাজটা আমি কেন করেছি? যারাই কাজটা করেছে স্যার, যারাই কাজটা আমার পলিটিক্যাল কানেকশন, আমার পলিটিক্যাল কানেকশন ছিল, এই তো। তার মানে আমি শিক্ষক হিসেবে আমার একটা পলিটিক্যাল কানেকশন ছিল, সেই পলিটিক্যাল কানেকশনটা ব্যবহার করে আমি এই ধ্বংসটা করলাম, এই তো। এবং এই ধ্বংসটা মানে কি আর বলার আছে যে এখন আপনাকে সবকিছু ডাবল করে সবকিছু, তবে এবং আমি জানি না এটাকে আপনি কিভাবে ভালোভাবে ব্যবহার করবেন, এটার জন্য তো আরো আপনি মানে আমি আসলে শব্দ খুঁজে পাইতেছি না যে সত্যি আমাদের এখানে শিক্ষকের অভাব, ডেমনস্ট্রেটরের অভাব, আমাদের এখন এক পদে 2 জন লোকের নিয়োগ দিতে হবে, কারণ কোনো একজন ভিসি বা কোনো একজন প্রশাসকের এরকম মনে হয়েছে যে এই 688 জনের বাদ করা যায়, এই 988 জন আবার চাকরিতে, এই 988 জন আবার চাকরিতে দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, মানে কিছু বলার নাই। আমি পরবর্তী প্রসঙ্গে আসি। স্যার দেখেন এইটাও একটা ইন্টারেস্টিং, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী যার পদমর্যাদা ছিল যে একজন প্রতিমন্ত্রীর সমান, সেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম গত ফেব্রুয়ারি মাসে বলেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান 4 বছরের স্নাতক বা সম্মান কোর্স 3 বছরে অনার্স করা হবে, শেষ 1 বছর বাধ্যতামূলকভাবে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে, তারা পৃথক 2টা সার্টিফিকেট পাবে। আমিনুল ইসলাম সাহেব, প্রফেসর আমিনুল ইসলাম স্যার এখন আর সরকারের পদে নাই, কিন্তু এই উদ্যোগ নিয়ে অগ্রগতি কি? সব বিশ্ববিদ্যালয়ে চিন্তা করবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু আলাদা ট্রিট করা হবে যে 3 বছর অনার্স পড়ে 1 বছর আবার ভোকেশনাল ট্রেনিং নিল? না, আমরা এটা বলি নাই কখনো, এটা আমরা স্টেটমেন্ট দিয়ে পরে আমরা এটা ক্লিয়ার করেছি। আমিনুল ইসলাম স্যার বদলুক মানুষ, উনি ওই জায়গাটাতে ভালো করে ধরতে পারেন নাই। 4 বছরের অনার্স 4 বছরই থাকবে, 4 বছরের নিচে যদি আমি নামাই তাহলে এটা ইন্টারন্যাশনালি
অ্যাক্রিডিটেশন পাবে না, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে না। 4 বছরের কোর্স 4 বছরই থাকবে, এখানে কম্প্রোমাইজ করার কোনো স্কোপ নেই। আমরা বলেছি যে আমাদের কোনো ওই যে অনার্সে 135 ক্রেডিট, 140 ক্রেডিট, সেখান থেকে এবং কোনো জায়গাতে সিমিলার সাবজেক্ট, এই আপনার ফার্স্ট ইয়ারে পড়লো আবার ফোর্থ ইয়ারে গিয়ে দেখা যায় একই রকম সাবজেক্ট পড়ছে, কাছাকাছি সাবজেক্ট পড়ছে। এইরকম জায়গাগুলো থেকে আমরা একটু স্ক্রিনিং করে আমরা 20 থেকে 25 ক্রেডিটের একটা ট্রেড কোর্স, টেকনিক্যাল কোর্স আমরা একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যেটাতে অ্যাক্রিডিটেশন দিবে ইউনিসেফ, যেটাতে অ্যাক্রিডিটেশন দিবে এটওয়াই, যেটাতে অ্যাক্রিডিটেশন দিবে টেক নিউ সাউথ ওয়েলস, যেখানে অ্যাক্রিডিটেশন দেবে ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, যেখানে অ্যাক্রিডিটেশন দিবে আপনার সৌদি আরবের টিবেট। স্যার কিন্তু এটা একটা হাসজারুর মতো ব্যাপার হচ্ছে না স্যার? আপনি একটা ধরা যায় ফিলোসফিতে, জি স্যার আপনি বলেন। এটা হচ্ছে না এই কারণে আমি বলি, আমরা খুব ভালো করে অনেক ধরনের স্টাডি করে দেখেছি, বিআইডিএস এর স্টাডি, আরো অনেক ধরনের স্টাডি, ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিইডিপি স্টাডি, সেগুলোতে দেখা গেছে আমাদের ছেলে মেয়েরা মার্কেট লিঙ্কেজ, ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ অলমোস্ট জিরো। এর প্রধান কারণটা হলো, একটা হলো তাদের কমিউনিকেশন স্কিলটা নাই, এর একটা প্রধান কারণ হলো তাদের ভিতরে আইটি স্কিলটা নাই। এই জায়গাগুলোতে যদি আমি একটা কমিউনিকেশন স্কিল তার ভিতরে ডেভেলপ করে দিতে পারি, একটা আইটি স্কিল ডেভেলপ করে দিতে পারি, সে ফিলোসফিতে অনার্স মাস্টার্স করবে করুক, সে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করবে করুক, কিন্তু তাকে যদি আমি একটা টেকনিক্যাল হ্যান্ড 2 বছরের ভিতরে একটা সেমিস্টারে 2টা কোর্স, একটা সেমিস্টারে একটা কোর্স, 4টা সেমিস্টারে 4টা কোর্স, তাকে যদি একটা টেকনিক্যাল হ্যান্ড একই সময় সাইমালটেনিয়াসলি যদি সে করে যায়, তাহলে দেখা যাবে তার অনার্স মাস্টার্সের যে সার্টিফিকেটটা সেটাও সে ব্যবহার করতে পারতেছে যদি প্রয়োজন পড়ে। আবার একই সঙ্গে সে যদি গালফ স্টেটে যায় অথবা এই দেশেও থাকে, তাহলে কিছু একটা করে সে চলতে পারবে। না স্যার, অ্যাবসলিউটলি। কিন্তু আপনি কি এটাতে ভেবে দেখেছেন যে আপনার সেই স্কিলড শিক্ষক, টিউটর, গাইড সেটা আছে কিনা, নাকি আপনি তাকে আরেকটা বাড়তি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করতেছেন? আপনি এটা খুবই ঠিক কথা বলছেন যে আপনি মার্কেট কমিউনিকেশন স্কিল নাই, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নাই, সেই কারণে হচ্ছে যে আমাদেরকে অনেক ছোট কাজ করতে হচ্ছে। ডিগ্রি পাস করে মাস্টার, কোনো কাজে আসলে ছোট না, মানে কম বেতনের কাজ করতে হইতেছে এই মাস্টার, মানে কমিউনিকেশন স্কিল এবং ল্যাঙ্গুয়েজ না থাকার কারণে। স্যার আমি আপনাকে আরেকটা কথা বলি স্যার, এখন যেই পৃথিবীতে, যেই যুগে পৃথিবী প্রবেশ করতেছে, এই সার্টিফিকেটের চেয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি কিভাবে ব্যবহার করতে পারতেছেন সেটার উপর স্যার আপনার জব মার্কেট নির্ভর করবে। তো আপনি যে ডিগ্রিটা দিতেছেন, সেই ডিগ্রিটা বা সেই কাগজটা, সেই স্নাতকের সার্টিফিকেট একটা ছলনা হয়ে থাকতেছে স্যার। এইটাতে আপনারা কোর্স কারিকুলাম, শিক্ষকের নিয়োগে যদি যোগ না দেন স্যার, এই 40 লক্ষ লোক আপনার জন্য বোঝাই হবে। আপনার মূল আমাদের জন্য বোঝা মানে দেশের জন্য বোঝা, আমরা রাষ্ট্রের জন্য বোঝা। আমাদের প্রায় 10 লক্ষ, আমরা প্রায় 10 লক্ষ গ্রাজুয়েট প্রডিউস করি এভরি ইয়ার। এই 10 লক্ষ গ্রাজুয়েটের ভিতরে একটা বিশাল সংখ্যক বিদেশে যায়, একটা বিশাল সংখ্যক লোক আপনার ইনফর্মাল সেক্টরে যায়, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্সে যায়, অ্যারাউন্ড 70% চাকরি পায়, আর অ্যারাউন্ড 30% চাকরি পেতে অনেক দেরি হয় এন্টারপ্রেনার। আপনি দেখেন আমাদের এই যে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশে কোনো ধরনের কোনো সাপোর্ট ছাড়া, মানে রাষ্ট্রীয় সাপোর্ট ছাড়া, কোনো ব্যাংকের টাকা লুট না করে, বিভিন্ন কোনো ধরনের ঋণ না নিয়ে ওয়ার্ল্ডে আমরা, এই বিশ্বে আমরা ফ্রিল্যান্সিং এর 2য় স্থান অধিকার করেছি, প্রায় $2.5-3 বিলিয়ন ইনকাম করেছি গতবার। এই কুড়িগ্রামের একটা মেয়ে এসএসসি পাস, সে সেখানে বসে রেস্টুরেন্টের মেনু বানায় এবং ডেইলি $30-40 ইনকাম করে। আর ভারতে আপনার ধরেন তারা বিশ্বে 1 নাম্বার, প্রায় $70-72 বিলিয়ন তারা এই যে ফ্রিল্যান্সিং। তা আমি যদি 5000 জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের যে স্টুডেন্ট, তাদের ভিতর থেকে 5000 মেয়েকে যদি একটা ট্রেনিং দেই ফ্রিল্যান্সিং এর, তার ভিতর থেকে যদি 500 ভালো ফ্রিল্যান্সার বের হয়, এই চেষ্টাটা আমরা করব না কেন? 50 জন ফ্রিল্যান্সার যদি বের হয়, কিন্তু স্যার আপনার কি সেই রিসোর্স আছে স্যার? আমি সেই জায়গাটাতে যাচ্ছি। আমরা কম্পিউটার কাউন্সিলের সাথে কথা বলেছি এখানে, আমরা এখানে কম্পিউটার কাউন্সিলের সাথে কথা বলেছি, আমরা এখানে বিভিন্ন জায়গাতে ডাটা কালেকশন করেছি। আপনি জানেন যে আমি গবেষণা করে আমার সংসার চলে, আমরা একটা গবেষণা করে বের করেছি, সেখানে দেখেছি প্রায় লক্ষাধিক গ্রাজুয়েট আমাদের দেশে আইটি এবং কম্পিউটার সায়েন্সে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, এবং আমাদের নিজস্ব প্রায় 3000-3500 আইসিটি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রয়েছেন। এই এদের লিস্টটা নিয়ে আমরা, যেখানে আমরা পার্মানেন্টলি পাবো সেখানে স্থায়ী পদে, যেখানে স্থায়ী পদে পারবো না সেখানে আমরা অস্থায়ী পদে খণ্ডকালীন ভাবে, ওনারা কি রাজি আছেন? রাজি আছেন। অ্যাপিলটা সেভাবে করা হয় নাই কখনো, যে আপনি কম্পিউটার গ্রাজুয়েট, আপনি এই জায়গাটাতে কাজ করেন, আপনি শুক্র শনিবার আমার এই কলেজটাতে
আমার এই যে ঢাকা সিটি কলেজে আপনি কি 10টা ক্লাস দিবেন আমার এই জায়গাটাতে, তাকে অ্যাপ্রোচ করলে পরে এই জায়গাটাতে আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি স্যার। এইটার যেরকম একটা ইন্টিগ্রেটেড একটা উদ্যোগ নেওয়াটা এই মুহূর্তে কতটা জরুরি স্যার, আমি দেখি স্যার আমার সাথে মধ্যপ্রাচ্যে বসবাস করেন বাংলাদেশি প্রবাসীদের অনেকের যোগাযোগ আছে স্যার। তারা এই প্রচন্ড গরমে, প্রচন্ড বৈরী আবহাওয়ায় তারা যখন অতি অল্প বেতনে এখানে কাজ করতে বাধ্য হন বিকজ অফ মানে কমিউনিকেশন স্কিল, বিকজ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই দুইটা জিনিস জানার ফলে আমাদের যারা পাশের দেশ আছে ভারত, শ্রীলঙ্কা, তারা পায় হচ্ছে বেশি বেতনের আরামের চাকরি, তারা পান কম বেতনের ঝুঁকিপূর্ণ এবং কষ্টদায়ক চাকরি। তো এইটা তো আমি এই জায়গাটাতে বলছিলাম আমাদের এই যে আপনি তো জানেন যে আমাদের এখান থেকে প্রতি বছর প্রায় 8-9 লক্ষ 10 লক্ষ লোক বাহিরে যাচ্ছে, এবং এখন প্রায় 1.30-40 লক্ষ লোক বাহিরে আছে। আমরা ব্যাংকের মাধ্যমে 25 বিলিয়ন 24-25 বিলিয়ন ডলার পাই, আর হুন্ডি টুন্ডির মাধ্যমে আরো 50 বিলিয়ন পাই। এই ছেলে মেয়েদেরকে যদি আমরা একটা মোটামুটি সেমি স্কিলও করতে পারি, তাহলে তার এই যে 30,000 টাকার বেতনটা যদি 60,000 টাকাতে করা যায়, তাহলে এই 50 বিলিয়ন কিন্তু 100 বিলিয়ন হতে পারে। মূল কথা হলো রাজনীতি সবগুলাকে এমন ভাবে নষ্ট করেছে, এবং রাজনীতির ভাবে আমরা বিভাজিত হয়ে এমন ভাবে আমাদের প্রত্যেকটা ইস্যুকে আমরা পলিটিক্স দ্বারা এমন ভাবে বিভাজিত হয়েছি। এবং মানে আমি গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে এসেছি। সিঙ্গাপুরে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, মাঠে বসে আসছে, জিজ্ঞাসা করলাম কি কারণে আসছো এখানে, বলে যে আমি টাইলস লাগাতে আসছি। টাইলস বেতন কত পাও? 5 লক্ষ টাকা বেতন পায় টাইলস লাগায় সিঙ্গাপুরে। আমি বললাম তোমার কিসের সার্টিফিকেট আছে, ট্রেনিং? বলে যে আমার কারিগরি শিক্ষা বোর্ডের আমার এখানে একটা এই যে ট্রেনিং আছে। এমন কিছু জিনিস আছে সারা ওয়ার্ল্ডে শর্টেজ। যেমন আপনি জানেন অ্যালাইড হেলথ প্রফেশনালের লক্ষ মিলিয়ন শর্টেজ। এই যে কোরিয়া থেকে, জাপান থেকে বলছে এই যে আন্ডার ওয়াটার এই যে ওয়েল্ডিং 200, 300, 500 দেওয়া আমাদেরকে, একজনও নয় আমাদের এখানে কোনো প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী এই মুহূর্তে জাপান সফর করছেন, ওরা বলছে যে 1 লাখ মানে চাকরি এখন এই মুহূর্তে দরকার, মানে জাপানিজ এটা করার জন্য। আপনি স্যার সারা পৃথিবী ঘুরে বেড়ান, আমিও ইউরোপে দেখেছি স্যার এই মুহূর্তে এত বেশি চাকরির প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে, নার্স, কেয়ার গিভার, এলিমেন্টারি শিক্ষক বা বেবিদের সাথে মেন্টাল জায়গাগুলির মধ্যে থেকে এটা করার জন্য, মেন্টাল হেলথ কাউন্সিলর, হ্যাঁ, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ডক্টরদের অ্যাসিস্ট্যান্ট, আল্ট্রাসাউন্ড অ্যাসিস্ট্যান্ট, তারপরে স্যার রেডিওলজিস্ট, এইগুলি তো কত রকম স্কোপ আছে। সেই স্কোপগুলির ক্ষেত্রে স্যার আমার কাছে মনে হয় যে এটা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যে বলি না যে আমাদের এখানে আমরা বলি যে আমাদের অনেক রেমিটেন্স আসে, অনেক রেমিটেন্স পায়, বাংলাদেশ রেমিটেন্সের উপরে বাঁচতেছে, এইগুলো কোনো কথা না। আপনি ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্সটা দেখেন, আপনাকে বারটা দেখেন রেমিটেন্সে, দেখেন কয়শো বিলিয়ন ডলার আসে রেমিটেন্স এই যে ভারতে, দেখেন শ্রীলঙ্কায় কয়শো বিলিয়ন ডলার আসে, ইভেন দেখেন যে সমস্ত দেশগুলো আমরা পছন্দ করি না তাদের রেমিটেন্সের ধারণা দেখেন, এবং কি পরিমাণ লোক কত বিলিয়ন ডলার পাঠায়, আর আমি কি পরিমাণ পাঠিয়েছি, আমার কত ডলার পাঠায়, দেখেন, তাহলে আপনি ওইখান থেকে গ্যাপটা বের হয়ে যেতে পারবেন। আমরা দেখতেছি যে এইরকম একটা ভবিষ্যতের চিন্তা না করার দায়টা পলিটিক্যাল গভর্নমেন্টের তো আসেই, কিন্তু এই সরকার যার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা না, তাদেরকেও আমরা শিক্ষার জায়গায় একটা সুস্পষ্ট নীতিমালা, সুস্পষ্ট সংস্কারের জায়গা, শক্ত করে কিছু বলা, সেইটার ক্ষেত্রেও আমরা কিন্তু স্যার অনেক জায়গায় পলিটিক্যাল, অনেক জায়গায় না, পুরোপুরি পলিটিক্যাল দলগুলির মতোই তারা আচরণ করে। এটার কারণ কি স্যার? এটা একটা সংক্ষিপ্ত কথা বলি। এই যে আমরা যে এত কাজে হাত দিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট কলেজগুলা এবং আরো অন্যান্য জায়গাতে আমরা হাত দিয়েছি, যেটা আমরা হয়তো মুখে বলছি না, সেই সমস্ত জায়গাগুলোতে সরকারের সহযোগিতা আমরা পাচ্ছি, মন্ত্রণালয়ের সহযোগিতা পাচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে সমাজের ভিতরে বিবদমান যে দ্বন্দ্বগুলা ছিল ভিতরে, সেই দ্বন্দ্বগুলা হঠাৎ করে স্বাধীনতা পেয়ে এমন ভাবে সেই দ্বন্দ্বগুলা সামনে চলে আসছে। দেখেন
এই আপনার প্রতিদিন সচিবালয় ঘেরাও হচ্ছে, প্রতিদিন আমার ধানমন্ডির অফিস ঘেরাও, প্রতিদিন গাজীপুরের অফিস ঘেরাও, আমার গাড়িটা দেখলেই ঘেরাও করে লোকজন। মানে এখন পারলে এমন একটা অবস্থা যে এই যে গাড়িতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর শব্দটা লেখাটা আমি সরাই ফেলতে চাচ্ছি, যে এরকম একটা অবস্থার ভিতরে গেছি। তো এইরকম একটা অবস্থার ভিতরে সরকারও দোষ দেওয়া যাবে না। সরকার যে একদিকে তাকে এই যে অর্থনীতির ব্যাপারটা সামাল দিতে হচ্ছে, একদিকে অনেকগুলা ম্যান্ডেট আছে সামনে, অনেকগুলা সংস্কারের প্রসঙ্গ আছে সামনে, অনেক ধরনের চাপের ভিতরে সরকার, সবগুলো মিলিয়ে এই জায়গাটাতে হয়তো, তবে সময় শেষ হয়ে যায়নি। আমি যেটা বলছি যে সময় শেষ হয়ে যায়নি, ওনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আরো দিবেন আশা করি। এবং এইটা একটা প্ল্যান অফ অ্যাকশন, যদি আপনার মনে আছে ওই যে 90s-এ প্রফেসর রহমান সুবহানের নেতৃত্বে টাস্ক ফোর্স করা হয়েছিল, সেই টাস্ক ফোর্সের কোন জায়গাতে কিন্তু পরবর্তী সরকারগুলো কিন্তু ফলো করেছে। একটা টাস্ক ফোর্স যদি করে রাখা যায়, যেমন তাহলে পরবর্তী সরকারগুলো আসবে, যারাই আসে তারাই কিন্তু এক ধরনের পজিটিভ পথেই কিন্তু হাঁটছে, পজিটিভ পথে হাঁটবে, সেটা ঠিক আছে স্যার। কিন্তু স্যার আপনি খেয়াল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অন্যতম দাবি ছিল যে ছাত্র রাজনীতি যেন লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে আসে এবং একটা ছাত্রদেরকে যাতে আর এইভাবে ব্যবহার করা না যায়। কিন্তু স্যার আমরা অনেক কষ্ট নিয়ে দেখতেছি যে এই সরকার, আপনি বলতেছেন যে এই সরকারের পুরোপুরি দোষ দেওয়া যাবে না, এই সরকার একটা লেজুর ভিত্তির উল্টা রাজনীতি করতেছে, যে এই যে ছাত্রদের লেজুর ভিত্তি করতেছে এই সরকার। ও একরকম ভাবে তো প্রথমে বলছে ছাত্ররা আমাদেরকে নিয়োগকর্তা করছে, নিয়োগ দিয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, সেটা ভালো হোক খারাপ হোক, সেটার ব্যাপারে তারা একটা নমনীয় অবস্থান নিতেছে এবং একটা এটা ধরেন এখন এই যে পলিটিক্যাল জায়গাগুলোতে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, যে পলিটিক্যাল টকশো গুলা 5ই অগস্টের আগে করতাম, সেই জায়গাতে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এখন একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে তো অনেক কিছু বলতে পারি না, তবে একটা কথা বলি যে এজেন্সি এবং অথরিটি, এই গভর্নমেন্টের যে এজেন্সিটা বা তার যে লেজিটিমেসি বা তার যে জায়গাটা, সেই জায়গাটার সাথে তো এই আন্দোলনের একটা যোগাযোগ আছে। সেই আন্দোলনের যে কনসেপ্টের মাধ্যমেই তো তার যে পাওয়ারটা যেটা এক্সারসাইজ করছে, লেজিটিমেসিটা, সেটা তো আন্দোলন থেকে আসা। সেই জায়গাটাতে তাদের প্রতি তো একটু সফট কর্নার থাকবেই, কিন্তু এই কতটুকু সফট কর্নার আছে, সেটা রাজনীতিতে কতটুকু প্রভাব পড়বে, সেটা দেখার জন্য এই দেশে সুশীল সমাজ আছে, সবাই দেখছে। তবে যারা আন্দোলনের সাথে ছিল তো বেশিরভাগই আমাদেরই ছাত্র, আপনি চিনেন, জানেন, আমি জানি, আমার সরাসরি ছাত্ররা আছে। আমি এখনো মনে করি না যে তারা এমন কোনো কাজে, এটা তো একটা ডিপ স্টেট, ইট ইজ এ কমপ্লিট ডিস্টোপিয়া। এই একটা ডিপ স্টেট, একটা ডিস্টোপিয়া থেকে ছাত্ররা ওভারনাইট বা একটা সরকার 1 বছরের ভিতরে অনেক কিছু করে ফেলবে, এটা আশা করাটা তো ঠিক না। আপনি দেখেন আজকে তো কথা বলা যাচ্ছে, আজকে দেখেন আমাকে তো ঘেরাও করে রাখতে পারতেছে, আজকে দেখেন সচিবালয়ে ঘেরাও করতে পারতেছে, এবং সমাজে বিবদমান যে দ্বন্দ্বগুলা ছিল গত 15, 16, 20 বছর এবং 54 বছর ধরে যে দ্বন্দ্বগুলা ছিল, সেগুলা সাডেনলি একটা মানে প্রকাশিত হওয়া একটা সুযোগ পেয়েছে, যে এখন আমাকে গুম করবে না, আমাকে এখন খুন করবে না, আমাকে এখন এটা করবে না, ওইটা করবে, সেই সুযোগটা নিচ্ছে এবং নিবেই। সমাজের ভিতরে মানুষ তার অধিকার নিয়ে সে কথা বলবেই। এই জন্য আমরা মনে করি যে যারা আসছে কথা বলার জন্য, তাদের রাইট আছে, কথা সে আন্দোলন করার রাইট আছে। এখন আমি কিভাবে তাকে ডিল করব সেটা তার উপরে নির্ভর করবে। এই জন্য আমি সরকারকে খুব বেশি একটা দোষ দিচ্ছি না, কারণ একই সঙ্গে দেখেন প্রায় 200 মিলিয়ন লোকের এই যে সবকিছু ঠিক রাখা, এবং আপনি খালিদ, আপনি তো জানেন যে হোয়াট হ্যাপেন হিয়ার, কি হয়েছে সেটা আপনি জানেন না স্যার, সেটা ঠিকই আছে। আমি কিন্তু মনে করি যে বাংলাদেশে যে জুলাই আগস্টে যে গণ আন্দোলনটা হয়েছে, যে মানে অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থানটা অত্যন্ত জরুরি ছিল। 15 বছর ধরে যে নির্বাচনহীনতা, গণতন্ত্রহীনতা, সবগুলি প্রতিষ্ঠানে ধ্বংস করা, সেগুলির একটা দরকার ছিল, সেটা হয়েছে, সেটা হওয়াটা দরকার ছিল, এবং আমরা তার জন্য গর্ববোধ করি যে আমরা শেষ পর্যন্ত এই নাগপাশ থেকে বাইরে হয়ে আসতে পারছি। কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা কেন মনে হইতেছে, আপনাকে শেষটা পলিটিক্যাল জায়গা থেকে শেষ করি, এইটা কেন মনে হইতেছে যে আমরা নির্বাচনটাকে ভয় পাইতে শুরু করছি? এটা কেন এটা এরকম হয়েছে যে আমরা মনে করতেছি 2 দলের মধ্যে একটা ভাগ হইতে হবে, এরকম যেই 2 দলের মধ্যে ভাগটা হইলো, এক দল জনগণের ম্যান্ডেট চায়, আরেক দল মনে করে তাদের অলরেডি ম্যান্ডেট আছে। এটা এরকম কেন হইতে হবে? মানে যদি জুলাই আগস্টের স্পিরিটটা এটা মনে করে যে জনগণ তাদের সঙ্গে আসে, তো এটা তো ভোট ব্যালট এইসব সংখ্যা দিয়ে বিবেচনা করা উচিত, তাই না স্যার?
এটা না, তা তো অবশ্যই এটা একটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন, এবং ওই আবার 5ই আগস্টের আগে যে পলিটিক্যাল টক শো করতাম সেই জায়গাতে চলে গেছি। এখন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে বলছি না, এটা হলো একটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন, একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। আপনাকে যে লেজিটিমেসি অফ গভর্নমেন্ট, সেটার জন্য আপনাকে নির্বাচনে যেতেই হবে। কারণ নির্বাচনে না গেলে পরে নির্বাচিত প্রতিনিধিদেরকে যদি না কনভিন্স করা যায়, নির্বাচিত প্রতিনিধিরা যদি হাল না ধরেন একটা দেশের, একটা রাষ্ট্রের, তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোতে বললাম ধ্বংস হয়েছে, আজকে যে একটা অবস্থা অথবা একটা আনসার্টিনিটি, এগুলো সবকিছু দূর করার পিছনে একটা নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন দরকার। এবং একটা সুষ্ঠু নির্বাচন হলে পরে এখন যে কাজগুলো আমরা করে যাচ্ছি, সেই কাজগুলোকে পরবর্তী সরকার যারা আসবে তারা সেইটাকে এগিয়ে নিয়ে যাবে। ধরেন যদি আবার কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তাহলে আপনি কিন্তু মনে করবেন না যে জুলাই আগস্ট আন্দোলনে যে জেনজিরা যারা, তাদের কিন্তু বয়স কিন্তু আগামী 10, 15, 20 বছর, 30 বছরে তারা কিন্তু একটা ভিজিলেন্ট হিসেবে কাজ করবে। আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। সো সবার পক্ষে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে ওঠা, আবার নতুন করে এটা হয়ে ওঠা হয়তো একটু কঠিন হবে। হ্যাঁ, আপনার 15-16 বছর, 20 বছর ধরে আমাদের সমাজের ভিতরে একটা ভ্যাকুয়াম ছিল, একটা গ্রুপ একচেটিয়া ভাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে, অনেকেই সুযোগ সুবিধা পায় নাই। এটা গরিব রাষ্ট্র, সেখানে কিছু কিছু ব্যত্যয় ঘটেছে হয়তো বা দেখবেন। তারপরেও আপনার একটা নির্বাচন দরকার, এবং একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যখন আসবে, এবং এই সরকারের যে একদম ক্লিয়ার কাট কথা আছে যে কবে নাগাদ নির্বাচনটা করবেন, সেই অনুযায়ী যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, তাহলে আমরা আজকে যে কথাগুলো বলছি, আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে 30-32 বছর, তার একটা ইনস্টিটিউট নাই ইন্টারন্যাশনাল লেভেলে, তার একটা ন্যাশনাল লেভেলে একটা হসপিটাল নাই, তার একটা ন্যাশনাল লেভেলে ডায়ালগ করার মতো কোনো জিনিস। আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে, আমাদের এটা শেষ প্রশ্ন ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়কে এটা আপনারা কোন জায়গায় আপনি দেখতে চান? আপনি যখন ক্ষমতা হস্তান্তর করবেন বা আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার বিশ্ববিদ্যালয়ে ফেরত যাবেন, আপনারা কি দেখতে চান সেটা যদি আমাদেরকে 1 মিনিট একটু বলেন। এবং আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মযজ্ঞে আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত। এটাই আমাদের সবার ভবিষ্যৎ। শিক্ষা ছাড়া আমাদের আসলে আর কোনো মূলধন নাই। আমরা সোনার খনি, রূপার খনি, তেলের খনি আর কিছু পাবো বলে মনে হয় না। শিক্ষাই আমাদের একমাত্র। আমি বলি যে বাংলাদেশের কলেজগুলোর পরিবেশ যদি ভালো না করতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলেমেয়েরা আসবে কোথা থেকে? আপনি কলেজের পরিবেশটা ভালো করলেই তো বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলেমেয়েরা আসবে। কলেজের পরিবেশটাকে উন্নত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে কাজগুলাতে হাত দিয়েছে, সেই জায়গাগুলোতে আমরা পিছপা হব না। আমাদের পিছনে অনেকেই লেগে গেছেন, অনেক ঝামেলা হচ্ছে, কিন্তু আমরা সেই সংস্কার কাজগুলো করার চেষ্টা করবো। আমি আগামী 1 বছরের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটা ব্র্যান্ডিং এর জায়গায় দেখতে চাই, যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এমইউ করছে, তাদের সাথে গবেষণার কাজে হাত দিয়েছে। কলেজ লেভেলে গবেষণাটাকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, অ্যাটলিস্ট 200-250 কলেজ থেকে শিক্ষকরা কিভাবে এমফিল পিএইচডি করতে পারেন, গবেষণা করতে পারেন, ছোট ছোট ফান্ড কিভাবে দেওয়া যায়। 2-3টা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট দেখতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রিসোর্সে, যেখানে বিদেশ থেকে আসবেন এবং আমাদের সাথে কোলাবোরেট করবেন, এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তারা কন্ট্রিবিউট করতে পারবেন। এবং আমাদের এখানে যারা শিক্ষকরা আছেন, তাদের ভিতরে শিক্ষকের সংখ্যা আরো বাড়ানো দরকার। এই জায়গাগুলোতে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে পরীক্ষা যে আছে, সেই পরীক্ষা, ইনকোর্স ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে আমরা একটা সংস্কার আনতে চাই, একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে চাই। ছেলেমেয়েরা ক্লাসে আসে না, সেটা ক্লাসে আনার জন্য কি কি ইনসেন্টিভ দেওয়া যায়, সেই ইনসেন্টিভের ব্যবস্থা করে ক্লাসে, মুগ্ধ বললেই ছেলেমেয়েরা ক্লাসে আসবে না। এখানে বড় লোকের ছেলেমেয়েরা সবসময় পড়াশোনা করে না, সারা দেশের কথাটা চিন্তা করতে হবে। ঢাকা শহরে মধ্যবিত্ত ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঠিক আছে, কিন্তু গ্রামাঞ্চলে কারা পড়ে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। সেই ইনসেন্টিভটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া যায় কিনা, এই জায়গাগুলোতে আগামী 1 বছরের ভিতরে আমি আশা করি যে আমরা একটা গুড গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাতে আমরা পৌঁছাতে পারবো। এই জন্য সবচেয়ে বড় দরকার হলো আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি এবং পলিটিক্যাল সাপোর্ট, এবং সরকারের কাছ থেকে, এই সরকারের কাছ থেকে যেভাবে সাপোর্ট পাচ্ছি, একই ধরনের সাপোর্ট যেন পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসুক, সেটা যদি তারা আমাদেরকে দেন, তাহলে আমরা এই শিক্ষা ব্যবস্থা জায়গাটাতে কিছুটা আমরা চেষ্টা করতে পারি। তারপরে অনেক সময় লাগবে, আমি আগেই বলে দিচ্ছি, অনেক সময় লাগবে, তবে চেষ্টা করতে পারি। প্রফেসর এস.এম. আমানুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ছিলেন আমাদের সঙ্গে, আমাদের অনেক প্রশ্ন জবাব দিয়েছেন। তিনি আমাদের দর্শকরাও অনেক আমাদের সাথে যুক্ত ছিলেন।